আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস। আরবিসি একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমাদের নবম এবং দশম শ্রেণীর যে বইটা আছে, এই বইটা নবম এবং দশম শ্রেণীর জন্য একই পড়া, একই লেকচার। যেহেতু আমাদের সময় অনেক সময় কম থাকে, সিটি পরীক্ষা হয় বা আমাদের সেমিস্টার পরীক্ষা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলেও পুঙ্খানুরূপে চ্যাপ্টার শেষ করা সম্ভব হয় না। পাশাপাশি চ্যাপ্টার শেষ করলেও একটা টপিকস অনেক সময় ক্লাসে কোনো স্টুডেন্ট যদি না ধরতে পারে, তার জন্য একটা প্রবলেম হয়ে যায়। আমি সবগুলো বিষয় মাথায় রেখে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আমি ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব, এবং চ্যাপ্টার 1 যেটা আমি দিব সেটা আমি লেকচারটা আমি ক্লাসে পরে দিব, আমি আগে ইউটিউব চ্যানেলে দিব। এবং এটা কতটুকু এফেক্টিভ এটা আমি যাচাই করার জন্য চ্যাপ্টার 1 এর এই লেকচারের উপরে আমি ক্লাসে পরীক্ষা নেব। পরীক্ষার প্যাটার্নটা কি হবে সেটা পরবর্তী ভিডিওতে বলবো। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। চ্যাপ্টার 1 এর আমাদের যে নাম সেটা হচ্ছে জীবন পাঠ। এই জীবন পাঠের প্রথম যে পার্টটা আছে 1.1 হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। এই পুরো টপিকসটুকু পড়লে আমরা দুইটা বা তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে আমরা যে জীববিজ্ঞান পড়ছি, এই জীববিজ্ঞানের আসলে ইংরেজি শব্দটা কি। এই শব্দের নাম হচ্ছে বায়োলজি বলা হয়। এটা আমরা আসলে না বললে সবাই আমরা জানি, এটা জানার কথা। এই বায়োলজি শব্দটি দুইটা শব্দ থেকে আসছে, একটা নাম হচ্ছে বায়োস আর একটা নাম হচ্ছে লোগোস। এবং এই বায়োস এবং লোগোস এই দুইটা শব্দই কিন্তু আলটিমেটলি আসলে একটা গ্রিক শব্দ। তো বায়োস কথা মানে হচ্ছে জীবন এবং লোগাস কথা মানে হচ্ছে জ্ঞান। সুতরাং আমরা এক কথায় বলতে পারি জীবন সম্পর্কিত যে জ্ঞান তার নাম হচ্ছে জীববিজ্ঞান। আমাদের এই 1.1 যে পয়েন্টটা আছে জীববিজ্ঞানের ধারণা, এইখান থেকে এই দুইটা জিনিস ছাড়া অন্য কোনো জিনিস কিন্তু অতটা বেশি খুব একটা ইম্পর্টেন্ট না। তো যাই হোক, আমি এই জিনিসটুকু একটু আপনাদের সামনে আমি দেখানোর জন্য বলতেছি আর কি। দেখা যাক এই জিনিসটুকু যদি আমি কতটুকু জিনিস আসলে আমাদের প্রয়োজন এখান থেকে আমাদের জানতে হবে, সেটা আমি একটু চেষ্টা করতেছি বোঝানোর জন্য। আমাদের এতটুকু প্যারার মধ্যে শুধুমাত্র আমাদের এই লাইন দুইটা যদি আমরা ঠিক মতো জানি, তাহলে মোটামুটি কিন্তু আমাদের 11 নাম্বার 1.1 এর যে পড়াটা আছে, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যে একটা বায়োলজি শব্দের মানে হচ্ছে দুইটা ওয়ার্ড থেকে আসছে, একটা হচ্ছে বায়োস এবং আরেকটা হচ্ছে লোগোস। এখন দেখেন আমি আপনাদেরকে যোগ করে দেখানোর চেষ্টা করলাম। বায়োস মানে জীবন এবং লোগোস মানে জ্ঞান। এই দুইটা শব্দ হচ্ছে এখানে মূল, বাকি যে অংশগুলো আছে এগুলো আসলে রিডিং করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি, বায়োলজি একটা ইংরেজি শব্দ, বায়োলজি একটা ইংরেজি শব্দ, এবং এটা দুইটা শব্দ থেকে আসছে। একটা শব্দের নাম হচ্ছে বায়োস আর একটা শব্দের নাম হচ্ছে লোগোস। আশা করি সবাই বুঝতে পেরেছ। কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে তুমি পরে আমাকে প্রশ্ন করতে পারবে। এবার আমি আসবো এই টপিকসেরই 1.2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে জীববিজ্ঞানের শাখাগুলো। একটা সময় ধারণা করা হতো যে পৃথিবীতে জীব বলতে আমরা দুইটা জিনিসকে বোঝাইতাম, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। কিন্তু কালের বিবর্তনে দেখা গেল আমরা যদি চিন্তা করি ভাইরাস, এটা কি কোনো উদ্ভিদ বা প্রাণী? আমরা যদি চিন্তা করি ব্যাকটেরিয়া, এটা কি কোনো উদ্ভিদ বা প্রাণী? আমরা যদি চিন্তা করি ছত্রাক, এটা কোনো উদ্ভিদ বা প্রাণী? আসলে এগুলো কিন্তু উদ্ভিদ বা প্রাণী না। তো এই উদ্ভিদ বা প্রাণী যেহেতু না, তো এই এদেরকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেল জীববিজ্ঞানের অনেক শাখার সৃষ্টি হয়েছে। তো সেই জিনিসটাই তোমাদের বইয়ের মধ্যে এখানে একটা জিনিস লেখা আছে। আমি ওই লাইন দুইটাকে আমি চেষ্টা করতেছি তোমাদের সামনে আবার নিয়ে আসার জন্য, যে আসলে কেন শুধুমাত্র জীববিজ্ঞান বলতে আমাদের কেন আমরা উদ্ভিদ বা প্রাণীকে বোঝাই না। আমাদের জীববিজ্ঞানে আরো অনেক জিনিস রয়েছে। আমি সেই দুইটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি। খেয়াল করে দেখো, তোমাদের বইয়ে এই দুইটা জিনিস আছে। যেমন ব্যাকটেরিয়া, এটা কি কোনো উদ্ভিদ বা প্রাণী? ছত্রাক, এটা কি কোনো উদ্ভিদ বা প্রাণী? আবার এখানে দেখো ভাইরাস, এটা কি কোনো উদ্ভিদ বা প্রাণী? আসলে উদ্ভিদ বা প্রাণী ছাড়াও আরো অনেক জিনিস আছে যেগুলো আসলে আলটিমেটলি জীববিজ্ঞানের শাখার মধ্যে হবে। সেই সব জিনিস নিয়ে আমাদের আলোচনা করার বিষয়। এখন আমরা আসবো যে এই যে জীববিজ্ঞান, শুধু জীববিজ্ঞান যদি আমাদেরকে বলা হয়, কিছু আছে ভৌত জীববিজ্ঞান, অর্থাৎ যেখানে তত্ত্বীয় বিষয়, থিওরিটিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তাদেরকে আমরা বলি ভৌত জীববিজ্ঞান। আবার কিছু আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেড, এদেরকে আমরা বলি ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সেই শাখাগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করি কোনো কোশ্চেন থাকবে না পড়ানোর শেষে। প্রথমে আমরা আসি অঙ্গ সংস্থান বিদ্যা, এটাকে আমরা বলি মরফোলজি। হ্যাঁ,
মরফোলজি অঙ্গ সংস্থান বিদ্যা বলতে বোঝায় যেমন আমাদের বাহ্যিক অঙ্গ কি কি আছে, আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে। আমাদের অভ্যন্তরীণ অঙ্গ কি আছে, আমাদের অভ্যন্তরীণ অঙ্গ বলতে আমাদের লিভার আছে, আমাদের কিডনি আছে, আমাদের ফুসফুস আছে। এই সকল জিনিস নিয়ে আলোচনা করা, যে বইয়ে আলোচনা করা হয়, যে সাবজেক্টে পড়ানো হয়, সেই সাবজেক্টের নাম হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। নেক্সট আমরা যদি বলি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। যেমন যদি বলা হয় মানুষের শ্রেণীবিন্যাস করো, মানুষ কোন বর্গের অন্তর্গত, মানুষ কোন শ্রেণীর অন্তর্গত, বা একটা হনুমান কোন শ্রেণীর অন্তর্গত, একটা বানর কোন শ্রেণীর অন্তর্গত, এদের একটা সুন্দর একটা ক্লাসিফিকেশন আছে। তো এই ক্লাসিফিকেশন গুলো যে বইয়ে আলোচনা করা হয়, যে সাবজেক্টে পড়াশোনা করা হয়, তার সেটাকে আমরা বলি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। তারপরে আসো শরীরবিদ্যা বা ফিজিওলজি। এখন তুমি চিন্তা করো, আমরা মানুষ, আমাদের শ্বসন আছে, একটা উদ্ভিদেরও কিন্তু শ্বসন আছে, আমাদের রেচন আছে, আমাদের পায়খানা প্রস্রাব ত্যাগ করার একটা ব্যাপার আছে, আবার আমাদের খাদ্য গ্রহণ করার ব্যাপার আছে, উদ্ভিদের কিন্তু খাদ্য তৈরি করার ব্যাপার আছে, সালোক সংশ্লেষণের ব্যাপার আছে। অর্থাৎ শারীরিক যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ফিজিওলজি। তারপর আসো হিস্টোলজি। আমরা সবাই জানি আমাদের দেহটা কোষ দিয়ে তৈরি, অনেকগুলো কোষ যখন একসাথে কম্বিনেশন হয় তখন সেটাকে বলা হয় টিস্যু। এই টিস্যু নিয়ে পড়াশোনা করা হয়, টিস্যু নিয়ে আলাদা সাবজেক্টই আছে, সেটাকে আমরা বলি হিস্টোলজি। এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ভ্রূণ। ম্যাক্সিমাম স্টুডেন্টস, আমি যদি প্রশ্ন করি সায়েন্সের, যারা বাংলাদেশে যারা সায়েন্স পড়ে, নবম দশম শ্রেণীর বা কলেজে যারা সায়েন্স পড়ে, ম্যাক্সিমাম স্টুডেন্টকে যদি প্রশ্ন করা হয় ভ্রূণ এই ওয়ার্ডটার মানেটা কি একটু ব্যাখ্যা করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই আনসারটা আসলে বলতে পারে না। ভ্রূণের এক্সপ্লেনেশন যদি আমরা দিই, তাহলে ভ্রূণকে দুই ভাবে এক্সপ্লেনেশন করা যায়। একটা হচ্ছে যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে 8 সপ্তাহ থেকে শুরু করে সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে ভ্রূণ। এইটা একটা এক্সপ্লেনেশন আছে। আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে যে প্রথম সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ জাইগোট থেকে শুরু করে ফার্স্ট যে সপ্তাহ, সেই সপ্তাহ শেষ পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটাকে ভ্রূণ বলা হয়। তো দুই ভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। তো যাই হোক, সেই ভ্রূণটা কিভাবে বড় হয়, সেই ভ্রূণটার কিভাবে হাত তৈরি হবে, সেই ভ্রূণটার কিভাবে ফুসফুস তৈরি হবে, সেই ভ্রূণটার কিভাবে কিডনি তৈরি হবে, এই সকল জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা বলি। এবার আসলে কোষবিদ্যা। কোষবিদ্যা বা হিস্টোলজি, এই দুইটা জিনিস কিন্তু কাছাকাছি, কারণ অনেকগুলো কোষ মিলে তৈরি হয়। টিস্যু নিয়ে আলোচনা করা, সেটাকে আমরা একটু আগে বলছিলাম হিস্টোলজি, আর শুধুমাত্র কোষ নিয়ে আলোচনা করা সেটাকে বলা হয় কোষবিদ্যা, যার ইংলিশ মানে হচ্ছে সাইটোলজি। এবার আসো বংশগতিবিদ্যা। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের এই যে পৃথিবীতে যে আমরা যে আসছি, পৃথিবীর যে শুরু হয়েছে, তারপরে আমাদের মানুষ বা আমাদের যে জন্ম, আমরা আস্তে আস্তে কিভাবে বিকাশটা হয়েছে, কিভাবে মহাদেশের সৃষ্টি হয়েছে, বিভিন্ন মানুষের আকার, বিভিন্ন মানুষের খাদ্যের অভ্যাস, যে ধরন, যে মানুষের যে পরিবর্তনটা, এটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এবার আমরা আসবো বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা বলতে বোঝায়, তুমি খেয়াল করে দেখো যে পূর্বের, আজ থেকে শুরু করে আরো হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে যে মানুষগুলো ছিল, কত দূরে যাওয়ার তোমার খুব একটা দরকার হবে না বোঝার জন্য। তুমি যদি চিন্তা করো তোমার বাবার কথা, তোমার বাবার বাবার কথা বা তার বাবার কথা, তাদের দেহটা যেরকম হৃষ্টপুষ্ট ছিল, তাদের হাইটটা যেরকম ছিল, তাদের ফিটনেসটা যেরকম ছিল, আমাদের কি সেরকম আছে? নেই। এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা, আলোচনা করা যে বইটাতে করা হয়, তার নাম বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এবার আমরা আসবো বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যাটা হচ্ছে এরকম যে খেয়াল করে দেখা যাবে যে এখন পৃথিবীতে যে সকল প্রাণীরা আছে, একটা সময় কিন্তু পৃথিবীতে আরো অনেক প্রাণী ছিল, যেমন তোমরা ডাইনোসরের নাম তোমরা শুনছো। তো এই যে কালের পরিবর্তনে, সময়ের প্রেক্ষিতে একটা জীব তার অবস্থা ঠিক রাখতে পারছে, আর একটা জীব রাখতে পারে নাই, এই যে ধারণাটা বা এই যে হাইপোথিসিসটা, এটাকে আমরা বলি বিবর্তন বিদ্যা। এবার আসলে বাস্তুবিদ্যা। এটা খুবই সিম্পল একটা জিনিস। বাস্তুবিদ্যা বলতে বোঝায় যেমন পরিবেশের মধ্যে তুমি যদি চিন্তা করো যে ভাল্লুকের কথা যদি তোমাকে বলা হয়, শ্বেত ভাল্লুকের নাম তোমরা শুনছো, আবার তুমি কালো ভাল্লুকের নাম তোমরা শুনছো। তো এই দুইটা ভাল্লুক দুইটা ভিন্ন পরিবেশে বসবাস করে। আবার আমরা মানুষের কথা যদি চিন্তা করো, আমরা যারা বাংলাদেশে যারা বসবাস করতেছি, তো আমাদের খাবারের যে অভ্যাস, আমাদের তাপমাত্রা সহ্য করার যে অভ্যাস, স্বাভাবিক অর্থে একজন আমেরিকা বা যারা আয়ারল্যান্ডে বসবাস করে বা যারা অস্ট্রেলিয়াতে বসবাস করে কখনোই এক হবে না। তাহলে এক একটা পরিবেশের সারাউন্ডিংসে প্রাণীর যে বসবাস করার যে ধরন বা খাপ খাইয়ে নেওয়ার যে সামর্থ্য, সেটা নিয়ে যে জগৎটা তৈরি হয়েছে, সে জগতের নাম কি? বাস্তুবিদ্যা। এবার আসো এন্ডোক্রাইনোলজি। যদি তোমাকে বলা হয় হরমোনের কথা, তাহলে চিন্তা করো আমাদের গলার এখানে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি।
আবার আমাদের পেটের মধ্যে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে অগ্নাশয়। আমাদের কিডনির উপরে একটা গ্রন্থি আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল। আমাদের মাথার মধ্যে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে পিটুইটারি। ছেলেদের ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল গ্রন্থি আছে, নাম হচ্ছে শুক্রাশয়। মেয়েদের ক্ষেত্রে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে ডিম্বাশয়। এই সকল গ্রন্থি থেকে হরমোন রিলিজ হয়। এই হরমোনগুলোর কাজ কি, বডিতে এটার ইফেক্ট কিরকম হবে, এগুলো ক্ষরণ হইলে ঠিক মতো তাইলে আমাদের বডিতে কিরকম প্রভাব পড়বে, ক্ষরণ না হইলে কিরকম প্রভাব পড়বে, এই সকল জিনিস নিয়ে যেখানে আলোচনা করা হয় তার নাম বলা হয় এন্ডোক্রাইনোলজি। এরপরে তুমি আসো বায়ো ইনফরমেটিক্স, জীবভূগোল, যেটাকে বলা হয় বায়োগ্রাফি। বায়োগ্রাফি বলতে বোঝায় যেমন ক্যাঙ্গারু কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ক্যাঙ্গারু বাংলাদেশে পাওয়া যায় না। তো এই একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট প্রাণী বসবাস করে। এই যে নির্দিষ্ট অঞ্চলে যে নির্দিষ্ট প্রাণী বসবাস করে, নির্দিষ্ট জীব বসবাস করে, এটার নামই বায়োগ্রাফি। এরপর আমরা চলে আসবো অনুচ্ছেদ নাম্বার 1.2.2। এখানে আমরা দেখতে পাচ্ছি ফলিত জীববিজ্ঞান, অর্থাৎ যাদের প্রয়োগ আছে বাস্তব জীবনে, যাদেরকে আমরা সরাসরি প্রয়োগ করতে আমরা দেখি, সেই সকল যে ব্রাঞ্চ, সেই সকল বিষয়ে যে পড়াশোনা, তাদেরকে আমরা বলি ফলিত জীববিজ্ঞান। তো ফলিত জীববিজ্ঞানের মধ্যে আমরা খেয়াল করে দেখি, ফার্স্ট অফ অল আমাদের লেখা আছে জীবাশ্ম বিজ্ঞান। এই জীবাশ্ম বিজ্ঞান বলতে আসলে আমরা কি বুঝি? এই যে ডাইনোসর যে পৃথিবীতে ছিল, আসলে আমরা কি কেউ ডাইনোসর বাস্তবে দেখছি? দেখি নাই। ডাইনোসরের হাড়গোড় অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি যে প্রাণীটা এইরকম হতে পারে। তাহলে এই যে তাদের হাড়গোড় নিয়ে গবেষণা করা, এটার নামই জীবাশ্ম বিজ্ঞান, বা এটাকে আমরা বলি প্যালিওন্টোলজি। এবার আসো জীব পরিসংখ্যান বিদ্যা, এটাকে বলা হয় বায়োস্ট্যাটিস্টিক্স। এটার মানে হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে যত মানুষ বসবাস করে, এদের কতজন মানুষের ফুসফুসের ক্যান্সার হতে পারে, বা বাংলাদেশে যতগুলো মানুষ বসবাস করে এর কত পার্সেন্ট মানুষ জব হোল্ডার, বা বাংলাদেশে যতগুলো মানুষ বসবাস করে এর কত পার্সেন্ট মানুষ কৃষিকাজ করে। এই ধরনের গবেষণা যে সকল বইয়ে করা হয় বা যে পড়াশোনাটা করা হয়, সেটাকে বলা হয় বায়োস্ট্যাটিস্টিক্স। এটা একটা সাবজেক্টই আছে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়ানো হয়। এবার আসো পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা নিয়ে যদি কথা বলতে হয়, এইটা আমি একটু ডিটেইলস বলবো, তোমাদেরকে বলবো এই জায়গাটা বিশেষ করে ভালো করে খেয়াল করার জন্য। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সম্পর্কে ভুল একটা কনসেপ্ট আছে। তা ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রশ্ন করলে পরজীবী বলতে বোঝায় যে অন্যের উপর বসবাস করে, তাকে পরজীবী বলে। টোটালি কনসেপ্ট রং। পরজীবী হইতে হইলে 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। নাম্বার 1, 2টা জীবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে। নাম্বার 2, জীব 2টা ভিন্ন জাতের হইতে হবে। নাম্বার 3, একটা জীব আরেকটা জীবের ক্ষতি করতে হবে। এই 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই তখন পরজীবী হবে। আমি কিন্তু প্রশ্ন পরীক্ষা এটা আমি দেব, তো সেক্ষেত্রে আমি বলে দিলাম। তো সেক্ষেত্রে এক্সাম্পল দেন, যেমন মাথার মধ্যে আমাদের অনেক সময় উকুন তৈরি হয়, উকুনের সাথে আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ। উকুন কি করে? আমাদের মাথা থেকে খাবার খায়। তাহলে 2 নম্বর শর্ত ফিল আপ করলো। 3 নম্বর শর্ত, উকুন আমাদেরকে ক্ষতি করে। ঠিক অনুরূপভাবে আমাদের পেটের কথা যদি বলা হয়, তাহলে আমাদের পেটের মধ্যে কৃমি আছে, কৃমি আমাদের দেহ থেকে খাবার খায়, কৃমির সাথে আমার সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ, কৃমি আমার ক্ষতি করে। এই তিনটা শর্ত ফিল আপ করে বিধায় কৃমি একটা পরজীবী। তাহলে আমরা পরজীবী আমরা বলতে বুঝলাম যে 2টা ভিন্ন জাতের জীব ঘনিষ্ঠভাবে বসবাস করার ফলে একটা জীব যদি আরেকটা জীবের ক্ষতি করে, তাহলে যে জীবটা ক্ষতি করলো সেই জীবের নাম হবে পরজীবী। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসো মৎস্য বিজ্ঞান। অনেক সময় তোমরা শুনছো যে ইউনিভার্সিটিতে ফিশারিজ একটা সাবজেক্ট আছে। তো এই মাছ নিয়ে গবেষণা করা, সামুদ্রিক মাছটা কেমন হবে, আবার স্বাদু পানির মাছটা কেমন হবে, পুকুরের মাছটা কেমন হবে, নদীর মাছটা কেমন হবে, এই সকল বিষয় নিয়ে পড়াশোনা যেটা করা হয় সেটাকে আমরা বলি মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। এবার আসো কীটতত্ত্ব। নরমালি আমরা সাধারণত ম্যাক্সিমাম মানুষের একটা কমন ধারণা কীটপতঙ্গ মানে হচ্ছে ক্ষতিকর। আসলে বিষয়টা কিন্তু সেরকম না। কীটপতঙ্গের অনেক উপকারী ভূমিকাও আছে। যেমন আমার কাছে আপনার কাছে মনে হতে পারে মৌমাছি ক্ষতিকর, কিন্তু মৌমাছি থেকে আমরা মধু পাই। মধু শুধু পাই বিষয়টা এরকম না। এই মৌমাছি কিন্তু একটা ফুল থেকে যখন আরেকটা ফুলে যায়, এই মৌমাছি কিন্তু পরাগায়নে সহায়তা করে। সেক্ষেত্রে কিন্তু একটা উপকারী ভূমিকা আছে। এরপর আমরা আসি অণুজীব বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান বলতে আমরা 2টা জিনিসকে এখানে আমরা হাইলি মেনশন করি, সেটা হচ্ছে একটা ভাইরাস আর একটা ব্যাকটেরিয়া। তো এক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া গুলো তো আসলে মানুষের ক্ষতি করে। আসলে জিনিসটা সম্পূর্ণই ভুল। ভাইরাস এবং ব্যাকটেরিয়া শুধু মানুষের ক্ষতি করবে বিষয়টা কিন্তু এমন না। ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষের উপকার করে। কেমনে ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষের উপকার করে? যেমন আপনাকে যদি বলা হয় পোলিও, এই পোলিও রোগটা কিন্তু ভাইরাস দিয়ে হয়। আবার এই পোলিওর টিকাটা কিন্তু পোলিও ভাইরাস থেকে তৈরি করা হয়। আবার একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ই কোলাই। আমরা সবাই জানি মানুষের যে ডায়াবেটিস হলে যে ওষুধটা নেওয়া হয় ইনসুলিন, সেই ইনসুলিন তৈরি করতে কিন্তু সহায়তা করে এই ইকোলাই ব্যাকটেরিয়া। সুতরাং এই অণুজীবের উপকারী ভূমিকাও কিন্তু অনেক বেশি। এবার আমরা আসি কৃষি বিজ্ঞান। এটি নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই, আমরা কৃষি প্রধান দেশ। সুতরাং এই কৃষকদের জীবনটা কেমন হবে,
তাদের ফসলটা কেমন হবে, কোন টাইমে কোন ফসলটা রোপণ করবে, ফসলের বৃদ্ধিটা আমরা কিভাবে করতে পারি, এবং একই বছরে আমরা একাধিক ফসল একটা জমিতে ফলাইতে হলে আমাদেরকে কি করা উচিত, এই সংক্রান্ত জিনিসগুলো নিয়ে যেখানে পড়াশোনা করা হয় তার নাম বলা হয় এগ্রিকালচার বা কৃষি বিষয়ক বিজ্ঞান। এরপরে চিকিৎসা বিজ্ঞান, এটা নিয়ে আসলে বলার কিছুই নেই, এমনি বুঝতে পারতেছেন যে যারা মেডিকেল সায়েন্স যারা পড়াশোনা করবে, পাশাপাশি যারা রোগ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করবে, ম্যাক্সিমাম মানুষের ধারণা চিকিৎসা বিজ্ঞান মানেই মনে হচ্ছে ডাক্তার, বিষয়টা কিন্তু সেরকম না, বিষয়টা একদমই সেরকম না। এর সাথে যারা জড়িত, এই চিকিৎসা বিজ্ঞান পেশার সাথে যারা জড়িত, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, পাশাপাশি যারা ল্যাবে যারা কাজ করে, সেবিকা যারা আছে, সামগ্রিক সবকিছু মিলিয়েই যে বিষয়টা সেটাকে আমরা বলি মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান। এরপর আসো জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি নিয়ে যদি বলতে হয়, এটা অনেক ডিটেইলস একটা ব্যাপার, আমি শর্টকাটে বলছি। যেমন আমাদের এই দেশে আমরা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমরা এখন লাইভে ক্লাস নিচ্ছি, কিন্তু এটা একটা গবেষণা চলতেছে যে জোনাকি পোকা তো জলে আমরা সবাই জানি, এই জোনাকি পোকার মধ্যে একটা জিন থাকে যে জিনের নাম হচ্ছে লুসিফেরিন জিন। এই জিনটা আমেরিকার বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এটা গাছে শিফটিং করে গাছ থেকে আলো পাওয়ার জন্য। এই যে জোনাকি পোকার জিন নিয়ে গবেষণা করার ফলে যে আলোটা তারা পাইতে যাচ্ছে বা যে চেষ্টা করতেছে, এটাকে আমরা বলি জিন প্রযুক্তি, জিন নিয়ে কাজ করা। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং খুবই ইন্টারেস্টিং বিষয়। তোমরা অনেকে যাদের টার্গেট আছে যে তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করবা, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই সাবজেক্টটা আছে এবং একটা টপ ক্যাটাগরি সাবজেক্ট, সেরা 20-এর মধ্যে তোমাকে থাকতে হবে এই সাবজেক্টে পড়তে হলে। নেক্সট আমরা আসবো প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। এটাও মেডিকেল সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট। বায়োকেমিস্ট্রি যারা এমবিবিএস করবা তাদের প্রথম ফেজে 3টা সাবজেক্ট পড়তে, এর মধ্যে একটা সাবজেক্টের নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি। এটা সহজ করে বললে বোঝায় আমাদের দেহটা প্রোটিন দিয়ে তৈরি, আমাদের দেহটা লিপিড দিয়ে তৈরি, আমাদের দেহের মধ্যে কার্বোহাইড্রেট আছে, এই সকল জিনিস নিয়ে গবেষণা করা, এই সকল জিনিস নিয়ে অ্যানালাইসিস করা, এদেরকে আমরা বলি বায়োকেমিস্ট্রি। আসলে অ্যাকচুয়ালি এটা একটা সাবজেক্ট এমবিবিএস এর। এবার আমরা আসি পরিবেশ বিজ্ঞান। এটা তো তোমরা সবাই বুঝতে পারতেছো যে আমাদের যে সোসাইটিতে আমরা বসবাস করি সেই পরিবেশটা কেমন হওয়া উচিত, মানুষের সাপেক্ষে কতটুকু ওপেন স্পেস থাকা উচিত, কতটুকু গাছগাছালি থাকা উচিত, এই ধরনের জিনিস নিয়ে গবেষণা করে বলা হয় পরিবেশ বিজ্ঞান। যেমন সুন্দর এক্সাম্পল দিলে সুন্দরবনের পরিবেশটা কেমন থাকা উচিত, এই সকল জিনিস নিয়ে গবেষণা করাকে আমরা বলি পরিবেশ বিজ্ঞান। এবার আমরা সেই সামুদ্রিক বিজ্ঞান। অবশ্যই তোমরা এখানে যারা আমার ভিডিওটা যারা দেখবা, ম্যাক্সিমাম এর কক্সবাজার যারা এক্সপেরিয়েন্স আছে, কক্সবাজারের যে পানিটা সেই পানিটা কেমন, আর আমরা যে পুকুর বা জলাশয়ের যে পানি সেই পানিটা কেমন, তো এই সমুদ্রের যে সকল প্রাণী তাদের জীবনটা কেমন, তারা কিভাবে জীবন ধারণ করে, তাদের খাদ্যের অভ্যাসটা কেমন, এই সকল জিনিস নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে আমরা বলি সামুদ্রিক জীববিজ্ঞান। এরপর আসো বন বিজ্ঞান। একই কথা, আমরা এটা বন বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান প্রায় কাছাকাছি একটা জিনিস। যেমন সুন্দরবনের পরিবেশটা কেমন থাকা উচিত, সেখানে কি পরিমাণ গাছ থাকা উচিত, কি পরিমাণ প্রাণী থাকা উচিত, সুন্দরবনটাকে কিভাবে মেইনটেইন করা উচিত, জোয়ার ভাটার সময় সেখানে কি করা উচিত, কতটুকু পরিমাণ মানুষ, কি পরিমাণ মানুষ কতটুকু পর্যন্ত অ্যাক্সেস পাইতে পারে, এই ধরনের নিয়ম কানুন নিয়ে যে পড়াশোনা সেটাকে আমরা বলি বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। এটা একটা সাবজেক্ট কিন্তু। এরপর আসো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি এবং আলটিমেটলি জীব প্রযুক্তি দুইটাই কাছাকাছি একই রকম জিনিস। জীব প্রযুক্তি হচ্ছে শুধুমাত্র জীব নিয়ে গবেষণা করা, জীব প্রযুক্তি মানে হচ্ছে জীবের উপরে গবেষণা করা। জীবটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, যেমন মানুষকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, মানুষের ডেভেলপমেন্ট আমরা কিভাবে ঘটাতে পারি। আরো সুন্দর এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা যে এক সময় আমাদের দেশে যে পরিমাণ মানুষ ছিল এখন কিন্তু মানুষ 3-4 গুণ হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের খাদ্যের কোনো সমস্যা হয় না, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন মাংস উৎপাদন থেকে শুরু করে দুধ উৎপাদন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের এই গবেষণাগুলো কাজ করেছে। এটার নামই আমাদের জীব প্রযুক্তি। এবার আসো ফার্মেসি। তোমরা সবাই জানো ওষুধ শিল্প বলে আমাদের একটা শিল্প আছে, আমাদের দেশে ওষুধ তৈরি করা হয়, এরকম অনেকগুলো ফার্মাসি আমাদের দেশে, মানে এই শিল্পগুলো আছে, যেমন ভ্যাকসিনকো, স্কোয়ার কোম্পানি, একমি কোম্পানি, আবার ভাই বোনে কিন্তু যে ওষুধ কোম্পানি বিজ্ঞাপন দিয়ে দিলাম। তো যেটাই হোক, যে কথা বলতে লাগছিলাম, এই শিল্প নিয়ে যে অ্যানালাইসিস করে এটাকে আমরা বলি ওষুধ শিল্প বা ফার্মেসি। বন্যপ্রাণীবিদ্যা, এটা তোমরা সবাই জানো যে আমাদের দেশে খেয়াল করে দেখবা গন্ডার কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না, শুধু চিড়িয়াখানা গেলে আমরা দেখি। তো এই যে গন্ডারের থাকার জন্য যে একটা পরিবেশ, রয়্যাল বেঙ্গল টাইগার থাকার জন্য যে একটা পরিবেশ, সিংহ থাকার জন্য যে একটা পরিবেশ, এই সকল জিনিস নিয়ে গবেষণা করে আমরা বলি বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ। বায়ো ইনফরমেটিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এইটা কিন্তু বোর্ড পরীক্ষাতে একবার আসছে। এতগুলো আমি যে জিনিসগুলো এতক্ষণ আলোচনা করলাম তার মধ্যে রিটেনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কেমনে? যেমন একজন মানুষের ক্যান্সার হয়েছে, তুমি সাথে সাথে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে মানুষের ক্যান্সার হয়েছে, তখন তার সেল নিয়ে গবেষণা করা হয়, তার ব্লাড নিয়ে গবেষণা করা হয়। এই যে গবেষণা করার জন্য আমরা কম্পিউটার ইউজ করি, এই কম্পিউটারিক তথ্য
বা কম্পিউটার নির্ভর যে তথ্য, সেই তথ্যের উপর বিশ্লেষণ করে আমরা যে কোনো কিছু ডায়াগনোসিসে পৌঁছাই, এই জিনিসটার নামই বায়ো ইনফরমেটিক্স। তারপরে আমরা জীবজগৎ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এই জীবজগতের আমরা এই লেকচারটা আমাদের ইউটিউবে আমার অতীতেও দেওয়া ছিল, আমি আবার দিচ্ছি। জীবজগৎকে দুইটি সুপার কিংডমে ভাগ করেন বিজ্ঞানী মার্গলিস, নাম দেন সুপার কিংডম 1 আর নাম দেন সুপার কিংডম 2। অর্থাৎ সমস্ত জীবজগৎকে নিয়ে দুইটা ভাগে ভাগ করেন, একটা নাম দেন সুপার কিংডম 1 আর একটা নাম দেন সুপার কিংডম 2। সুপার কিংডম 1 যেটা, এর মধ্যে শুধুমাত্র উনি একটা রাজ্য রাখেন, যার নাম হচ্ছে মনেরা, এবং সুপার কিংডম 2 যেটা, তার মধ্যে উনি 4টা রাজ্য রাখছেন, রাজ্য 2, 3, 4, 5। রাজ্য 2 এর নাম হচ্ছে প্রোটিস্টা, 3 এর নাম হচ্ছে ফানজাই, 4 এর নাম হচ্ছে প্লান্টি, 5 এর নাম হচ্ছে অ্যানিমেলিয়া। তো আমরা এই 5টা রাজ্য নিয়ে কথা বলছিলেন বিজ্ঞানী হুইটেকার। তাহলে আমি শর্টকাটে যদি বলি, তাহলে সারা পৃথিবীতে যত জীবজগৎ আছে এদেরকে প্রথমে দুইটা সুপার কিংডমে ভাগ করছিলেন মার্গলিস, সুপার কিংডম 1 এবং 2। এইটা ভাগ করছিলেন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মার্গলিস কিসের ভিত্তিতে ভাগ করছিলেন? নিউক্লিয়াসের ভিত্তিতে। এরপরে আমরা পরবর্তীতে এই মার্গলিসের ভাগটাকে ঠিক রেখে বিজ্ঞানী হুইটেকার উনি এই 5টা রাজ্যে ভাগ করছিলেন, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। হুইটেকার যে ভাগটা দিয়েছিলেন সেটা ছিল 1969 সাল। আমি আবার বলতেছি, হুইটেকার যে ক্লাসিফিকেশনটা করেছিলেন সুপার কিংডম 1 এবং 2, এটা 1969 সাল, 1969। এবং হুইটেকার যে ভাগটা করেছিলেন সেটা করেছিলেন 1974 সালে। এখন আমরা আসবো এই 5টা রাজ্য। আমি তোমাদেরকে বারবার বলতেছি, এই চ্যাপ্টারের মূল পড়া, মূল থিম, মূল জায়গা যেটা, সেটা হচ্ছে এই 5টা রাজ্য। এই 5টা রাজ্যের মধ্যে যে কোনো একটা রাজ্য কিন্তু তোমার পরীক্ষায় থাকবেই। তো ফার্স্ট অফ অল আমি আসি মনেরা নিয়ে। মনেরার এক নম্বর হচ্ছে এরা এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এককোষী মানে তো সবাই জানো, যেমন আমি যদি এটাকে একটু দেখানোর চেষ্টা করি। এককোষী মানে বুঝতে পারছো এরা একা আছে, একটা সেল। কলোনিয়াল মানে তোমরা বুঝতে পারছো মুক্তার মালা যেরকম একটার পর একটা থাকে, সেটাকে আমরা কলোনিয়াল বলি। এইটারই আর একটা টার্ম আমরা বলি, এটাকে বলা হয় ফিলামেন্টাস টাইপ। তো এরা এককোষী হইতে পারে, এরা কলোনিয়াল হইতে পারে, এরা ফিলামেন্টাস হইতে পারে। অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ফিলামেন্টাস এই টার্মের মানে কি। তো ফিলামেন্টাস মানে একটা কোষ আর একটা কোষের সাথে যখন পরপর সংযুক্ত হয়, একটা কোষ আর একটা কোষের সাথে যখন পরপর সংযুক্ত হয়, তখন সেই টার্মের নাম বলা হয় ফিলামেন্টাস। তো নেক্সট অফ অল আমরা আসবো, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। এই টার্মটা তুমি যতদিন বায়োলজি পড়বা ততদিন তোমার আসবে। তো সেই জিনিসটা আমি একবারে ক্লিয়ার করে দিই। আমরা জানি যে একটা নিউক্লিয়াসের মাঝখানে যে অংশ থাকে এটার নাম হয় নিউক্লিওলাস, আর এরপরে এরকম সুতার মতো যে অংশগুলো থাকে এটার নাম হয় ক্রোমাটিন জালিকা। এখানে বলা হয়েছে দুইটা জিনিস নাই। এক নম্বর হচ্ছে এদের বাইরে যে একটা আউটার যে লেয়ার আছে সেই লেয়ারটা এদের থাকে না। 2 নম্বর হচ্ছে এদের মাঝখানে যে গোল একটা অংশ ছিল নিউক্লিওলাস, সেই নিউক্লিওলাস নাই। তাহলে নিউক্লিয়ার পর্দাটা নাই আর ভিতরে নিউক্লিওলাস নাই। আমি আবার বলতেছি, নিউক্লিয়ার পর্দাটা নাই, পাশাপাশি নিউক্লিওলাস নাই। তাহলে তুমি আমাকে বলবা যে তাহলে এই জিনিসটা কি সুন্দর করে প্যাটার্নে সাজানো থাকবে কি থাকবে না? অবশ্যই, যেহেতু এর বাইরে কোনো কিছু নাই তাহলে অবশ্যই এটা এলোপাতাড়ি থাকবে। এই জন্য এটাকে বলা হয় অনুন্নত কোষ বা অগঠিত নিউক্লিয়াস। এরপর আসো, কোষের মধ্যে রাইবোজোম আছে। যেহেতু রাইবোজোম আছে তাহলে মনের মধ্যে প্রশ্ন আসারই কথা, রাইবোজোমের আসল কাজটা কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এই জন্য রাইবোজোমের অপর নাম সেকেন্ড চ্যাপ্টারে যেটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি ক্লাসে তোমাদের, রাইবোজোমের কাজটাই হচ্ছে প্রোটিন তৈরি করা, অপর নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, এবার আসো, কোষ বিভাজন হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায়। এখানে কিন্তু আমি বারবার তোমাদেরকে বলতেছি যে এই যে টার্ম যেটা দেওয়া আছে, দ্বিবিভাজন যে শব্দটা এখানে দেওয়া আছে, দ্বিবিভাজন যে টার্মটা তোমাদের এখানে যেটা দেওয়া আছে, এই দ্বিবিভাজন, এই টার্মটা কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে দ্বিবিভাজন কথার মানেটা কি? দ্বিবিভাজন এই কথার মানেটা কি? অনেক সময় প্রশ্ন আসে দ্বিবিভাজন বলতে কি বোঝো? তো দ্বিবিভাজন মানে অনেকে বলে এটা অ্যামাইটোসিস দ্বিবিভাজন। আসলে না, দ্বিবিভাজন মানে হচ্ছে একটা সেল নরমালি কোনো কারণ ছাড়া ভাঙে দুইটা কোষে বিভক্ত হয়ে যাওয়া। প্রজননের সময় এই কোষের যখন বংশবৃদ্ধি করার প্রয়োজন হবে, একটা সেল কোনো জটিল প্রক্রিয়া ছাড়া সরাসরি দুইটা কোষে রূপান্তরিত হবে। এটার ইংলিশ টার্ম হচ্ছে বাইনারি ফিশন। আচ্ছা, যাই হোক,
তাহলে এরা কোন কোন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে? দ্বিবিভাজন। খাদ্য গ্রহণ পদ্ধতি, এরা শোষণ পদ্ধতিতে খাবার খাবে, অর্থাৎ এরা শুষে যে কোনো জায়গা থেকে শোষণ করে খাবারটা খাবে। আর এছাড়াও কেউ কেউ কিছু কিছু অংশ ফটোসিনথেসিস করে এবং সালোক সংশ্লেষণ করে। এখন তোমার কাছে আমার প্রশ্ন রয়ে গেল, এই ভিডিওটা যারা দেখতেছো অবশ্যই এই ইউটিউবের মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এখানে আমরা তো জানি যে সালোক সংশ্লেষণ করার জন্য উদ্ভিদের মধ্যে প্লাস্টিক থাকা উচিত বা ক্লোরোপ্লাস্ট থাকা উচিত। ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নেই, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে সালোক সংশ্লেষণ হয় কি দিয়ে? আমি আবার বলছি প্রশ্নটা, এখানে বলা হয়েছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এরা খাদ্য গ্রহণ করে। আমরা সবাই জানি যে সালোক সংশ্লেষণ হওয়ার জন্য কি লাগে? ক্লোরোপ্লাস্ট লাগে। তো ব্যাকটেরিয়ার মধ্যে তো ক্লোরোপ্লাস্ট নাই, তাহলে ব্যাকটেরিয়া কিভাবে খাদ্য প্রস্তুত করে? প্রশ্নটা তোমাদের কাছে রয়ে গেল, আমি না পারলে আমি পরে অ্যানসার দিয়ে দেবো পরের ভিডিওতে। এক্সাম্পল হিসেবে বললো নীলাভ সবুজ শৈবাল আর কি ব্যাকটেরিয়া। এরপর আমরা আসবো সুপার কিংডম 2, যেটা এটাকে বলা হলো, এর মধ্যে আমাদের ফার্স্ট যেটা রাজ্য নাম হচ্ছে প্রোটিস্টা। এই প্রোটিস্টার মধ্যে বলা হলো আগের মতোই, দেখো খেয়াল করে, এরা এককোষী, এরা চিত্রটা তোমার বইতে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে অ্যামিবা, তারপরটার নাম হচ্ছে ডায়াটম। এটা একটা শৈবালের চিত্র, এটা একটা প্রাণীর চিত্র। তো এই শৈবাল এবং যেটা আমরা বলতেছি ডায়াটম, মানে এটা অ্যামিবা, এটা প্রাণী, আর এটা উদ্ভিদ জাতীয় অংশ, তাহলে নিম্ন শ্রেণীর আর কি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই শৈবাল এককোষী বা বহুকোষী হতে পারে, এবং অ্যামিবা যেটা এটা এককোষী। আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট, বাংলাদেশে যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি একটা কমন প্রশ্ন করলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অ্যানসারটা ভুল দেয়। এই অ্যামিবা এটা একটা প্রাণী, একটা প্রোটোজোয়া। বেশিরভাগ স্টুডেন্ট যদি প্রশ্ন করা হয় প্রোটোজোয়া কথার মানে কি, আনসার কিন্তু বলতে পারে না। প্রোটোজোয়া মানে হচ্ছে এককোষী প্রাণী, একটা কোষের মাধ্যমে যদি এর খাদ্য গ্রহণ হয়, যদি এর শ্বসন হয়, যদি এর রেচন হয়, তখন ওই প্রাণীটাকে আমরা বলি প্রোটোজোয়া। তো যাই হোক, সেই প্রোটোজোয়া প্রাণীটা কার মধ্যে এসে পড়ছে? প্রোটিস্টার মধ্যে পড়ছে। তাহলে এরা এককোষী হতে পারে অথবা বহুকোষী হতে পারে। এরপরে বললো এরা একক হতে পারে, কলোনিয়াল হতে পারে, অর্থাৎ একসাথে থাকতে পারে, আবার অনেকগুলা দলবদ্ধ থাকতে পারে। দলবদ্ধ থাকলে তার নাম হয় কলোনিয়াল। এরপরে বলছে ফিলামেন্টাস। আমি ফিলামেন্টাস ওয়ার্ডটা আমি আপনাদেরকে এই ভিডিওতে ব্যাখ্যা করে আসছি। ফিলামেন্টাস ওয়ার্ডটা বলতে বোঝায় একটা প্রাণী যখন আরেকটা প্রাণীর সাথে এরকম চেইন ফর্ম করে, যদি এরকম চেইন ফর্ম করে তখন সেই টার্মের নাম হয় ফিলামেন্টাস। এরপরে বলা হলো কোষে ক্রোমাটিন বস্তু আছে। ওই যে আগের মতোই, একটু আগে আমরা যেটা দেখছিলাম, যেটা বলতে বোঝাইছে যে কোষের মধ্যে এরকম ক্রোমাটিন বস্তু আছে। ক্রোমাটিন বস্তু বলতে এরকম সুতার মতো অংশগুলো আছে, সুতার মতো অংশগুলো আছে। শুধু সুতার মতো অংশগুলো না, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার মেমব্রেনও আছে। এবং এই ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আছে, আরএনএ আছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এখানে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই ভিডিওর মধ্যে রেখে গেলাম, প্রশ্ন হচ্ছে একটা নিউক্লিয়াসের বা একটা কোষের ডিএনএটা কোন জায়গায় থাকে, আরএনএটা কোন জায়গায় থাকে? আশা করি ভিডিও দেখলে তুমি অ্যানসার দিবা। যা পারো সেটা লিখবা, আমি তোমার ভিডিও কমেন্টসে আমি অ্যানসারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে বলবো আগের মতোই এরা শোষণ পদ্ধতিতে অথবা ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আমি আবার ঠিক সেম কোশ্চেনটা আসবে, এদের মধ্যে কি কোনো প্লাস্টিড আছে? তো প্লাস্টিড তো নাই, তাহলে এরা কেমনে এরা ফটোসিনথেসিস প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে? প্রশ্নটা কিন্তু আমি আবারও রেখে দিলাম। এদের কোষ বিভাজন হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়া এদের কোষ বিভাজন হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যাব পরের টপিকসে, দেখি কি আছে। আচ্ছা, ওকে। এবং এখানে আরেকটা টার্ম বলা হলো কনজুগেশনের মাধ্যমে এদের বংশবৃদ্ধি হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা প্রশ্ন যে কনজুগেশন বলতে আমরা কি বুঝি? কনজুগেশন বলতে বোঝায়, মনে করো দুইটা শৈবাল আছে এরকম পাশাপাশি, দুইটা শৈবালের কোষ এরকম পাশাপাশি আছে। দুইটা শৈবালের কোষ যখন পাশাপাশি আসে তখন এদের মাঝখানের নাম হচ্ছে কনজয়েন্ট নালী। তো কনজয়েন্ট নালী যখন তৈরি হয় তখন একটা কোষের নিউক্লিয়াসটা আরেকটা কোষের মধ্যে শিফটিং হয়ে যায়, তখন এই কোষে আর কোনো নিউক্লিয়াস থাকে না। যেহেতু কনজয়েন্ট নালীর মাধ্যমে একটা কোষের নিউক্লিয়াস আরেকটা কোষের মধ্যে চলে গেছে, সেহেতু এই প্রক্রিয়ার নাম আমরা বলেছি কনজুগেশন। তাহলে এদের দুই রকম জনন হয়, আমরা একটু আগে দেখলাম, একটা অযৌন জনন আর একটা যৌন জনন। অযৌন জনন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, আর যৌন জনন হয় কনজুগেশনের মাধ্যমে। আমরা আবারও বলছি শর্টকাটে যে এদের বংশবৃদ্ধিটা কেমনে হবে? বংশবৃদ্ধিটা দুইটা প্রসেসে হবে, একটা অযৌন জনন আর একটা যৌন জনন। অযৌন জননটা হবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, আর যৌন জননটা হবে কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন মানে কি? দুটো কোষ পাশাপাশি আসলে মাঝখানে একটা নল তৈরি হবে, টিউব তৈরি হবে, সেই টিউব দিয়ে একটা কোষের নিউক্লিয়াস আরেকটা কোষে চলে যাবে। আমরা জানি দুইটা নিউক্লিয়াস যখন মিলিত হয় শুক্রাণু এবং ডিম্বাণুর বা যে কোনো কোষের, তখন তাকে বলা হয় জাইগোট। তাহলে আমরা দেখলাম
এদের যৌন জনন হয়, এদের অযৌন জনন হয়। তাহলে আর এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। এই ভ্রূণের এক্সপ্লেনেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। ভ্রূণ বলতে দুইটা ভাবে তুমি এক্সপ্লেন করতে পারো। একটা হচ্ছে মাতৃগর্ভে জাইগোটটা যখন প্রথম সপ্তাহের শেষ অবস্থান পর্যন্ত থাকে তাকে ভ্রূণ বলে, অথবা অন্য একটা জায়গাতে লেখা আছে কথাটা 8 সপ্তাহ থেকে শুরু করে আফটার ডেলিভারি পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটাকে কি বলা হয়? ভ্রূণ বলা হয়। এক্সাম্পলটা এখানে আমরা আসবো, অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী এবং বহুকোষী শৈবাল। আচ্ছা, এবার আমরা আসবো ফানজাই। তোমরা সবাই জানো ফানজাই মানে হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাক এরা স্থলে থাকতে পারে, এরা মরা জীবজন্তুর উপর জন্মাইতে পারে, এরা পরজীবী হইতে পারে। পরজীবী মানে আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে দিছি। এরা মাইসেলিয়াম। এখন মাইসেলিয়াম বলতে বোঝায় কি? মাইসেলিয়াম বলতে বোঝায় সুতার মতো অংশকে আমরা কি বলি? মাইসেলিয়াম। যেমন তোমরা ব্যাঙের ছাতার কথা তোমরা সবাই জানো, যে ব্যাঙের ছাতা বলতে এইরকম একটা অংশ তোমাদের মাথার মধ্যে থাকার কথা, যে বিষয়টা এরকম একটা অংশ আছে নিচের দিকে, এরকম সুতার মতো অংশ বের হয়েছে এবং তার মাথায় এরকম একটা টপের মতো অংশ আছে। তো এই সুতার মতো অংশ, সুতার মতো অংশের নাম হচ্ছে মাইসেলিয়াম। এরা এককোষী হতে পারে, এরা বহুকোষী হতে পারে। তাহলে আমি আবার বলতেছি, এরা স্থলজ, এরা মৃতজীবী, এরা পরজীবী। পরজীবী মানে এক্সপ্লেনেশন করছি, মৃতজীবী মানে মরা জীবজন্তুর উপর জন্মায়, স্থলজ মানে স্থলে বসবাস করে। এরা এককোষী এক্সপ্লেনেশন করছি, মাইসেলিয়াম মানে বুঝছো সুতার মতো অংশ। এগুলো নিউক্লিয়াস সুগঠিত। তোমাকে কিন্তু আমি বারবার বলছি এই চ্যাপ্টারের বেসিক একটা কোশ্চেন, সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বুঝো আর অগঠিত নিউক্লিয়াস বলতে কি বুঝো? সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝায় যে নিউক্লিয়াসে 4টা অংশ আছে। 4টা অংশ কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা আর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম। এই 4টা অংশ থাকলে সেটাকে আমরা বলি সুগঠিত নিউক্লিয়াস। আর যদি কোনো একটা অংশ অ্যাবসেন্ট থাকে, যে কোনো একটা অংশ, সেটাকে আমরা বলি অগঠিত নিউক্লিয়াস। আচ্ছা, কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এইটা হচ্ছে এই ফানজাইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। ছত্রাকের কোষ প্রাচীর আসলে কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এরা খাবারটাকে আমরা খাবে শোষণ করে, অর্থাৎ কোনো বস্তু থেকে খাবারটাকে শুষে নেবে। এখানে কি ক্লোরোপ্লাস্ট থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে না। এরা বংশবৃদ্ধি কি দিয়ে করে? স্পোর দিয়ে করে। ম্যাক্সিমাম স্টুডেন্টের যদি একটা প্রশ্ন করা হয় যে স্পোর মানে কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট স্পোরের অ্যানসার দিতে পারে না। স্পোরের বাংলা মানে হচ্ছে অণুবীজ। এখন অনেকে প্রশ্ন করে অণুবীজ মানে কি? অণুবীজ বলতে বোঝায় নরমালি আমরা পরাগরেণু বলতে যা বুঝি, আমরা স্পোর বলতেও তাই বুঝি। পরাগরেণু ওয়ার্ডটা আমরা উন্নত শ্রেণীর ক্ষেত্রে ইউজ করি, আর স্পোর জিনিসটা আমরা নিম্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা ইউজ করি। আশা করি এবার তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাপ্লয়েড বলতে, হ্যাপ্লয়েড স্পোর বলতে কি বোঝানো হয়েছে? হ্যাপ্লয়েড স্পোর বলতে বোঝানো হয়েছে সাধারণত নরমালি তো ডিএনএ ডাবল লেয়ারে থাকে, অর্থাৎ 2 প্রস্থ বিশিষ্ট ডিএনএ হয়। বাট হ্যাপ্লয়েড যখন হবে তখন এই ডিএনএ লেয়ারটা সিঙ্গেল লেয়ারে থাকবে, এজন্য এটার নাম দিয়েছি আমরা হ্যাপ্লয়েড স্পোর। এক্সাম্পলগুলো কি কি আছে? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। তোমরা কিন্তু জানো পেনিসিলিয়াম থেকে একটা ওষুধ তৈরি করা হয়, নাম হচ্ছে পেনিসিলিন। কে তৈরি করেছিল? এটা অটোপিক্সের প্রশ্ন, এটা আলেকজান্ডার ফ্লেমিং তৈরি করেছিল। আচ্ছা, এবার আমরা আসবো প্লান্টি। এই প্লান্টি পড়ার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই, প্লান্টি জিনিসটা বইয়ের মধ্যে বেশ কিছু ভুল আছে। কতটুকু ভুল আছে? লাস্টের 3টে বা 4টে লাইন একটু ভুল আছে। আশা করি প্লান্টির ক্লাসটুকু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা করবা। সেই প্লান্টির এই ফার্স্ট অফ অল যদি আমরা বলি, এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। ওই যে আবার বলছি, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে কি? নিউক্লিয়াসে 4টা অংশ আছে। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম। এই 4টা অংশ থাকলে তাকে আমরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত প্রাণী বা উদ্ভিদ আমরা বলে থাকি। শালক সংশ্লেষণ করতে পারে এরা। তোমরা সবাই জানো গাছের মধ্যে শালক সংশ্লেষণ হয়, কারণ গাছে প্লাস্টিক থাকে। এদের যে উন্নত টিস্যু আছে, অনেকে প্রশ্ন করে যে উন্নত টিস্যু এটা আবার মানে কি? তাহলে উন্নত টিস্যু থাকলে তাহলে অনুন্নত টিস্যু কথার মানে কি? উন্নত টিস্যু বলতে আমরা বুঝি যার মধ্যে পরিবহন টিস্যু আছে, জাইলেম আছে, ফ্লোয়েম আছে, প্যারেনকাইমা আছে, কোলেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমা আছে। আলটিমেটলি মূল থিম দুইটা, জাইলেম এবং ফ্লোয়েম থাকলে সেটাকে আমরা বলি উন্নত টিস্যু। এরপর আসো, এদের ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ বলতে আমরা কয়েকবার এক্সপ্লেনেশন দিয়েছি, আমি আবার বলতেছি। অর্থাৎ যখন একটা বীজের প্রথম সপ্তাহের শেষ সময় পর্যন্ত, বীজ তৈরি হওয়া থেকে শুরু করে প্রথম সপ্তাহের লাস্ট টাইম পর্যন্ত ভ্রূণ বলা হয়। আবার অন্যভাবে বলা যায় যে মানুষের ক্ষেত্রে যেটা বলা হয় যে 8 সপ্তাহ থেকে শুরু করে আফটার ডেলিভারি পর্যন্ত মাতৃগর্ভে যে বাচ্চাটা থাকে সেটাকে আমরা ভ্রূণ বলি। দুইভাবে এটা এক্সপ্লেনেশন করা যায়। ডিপ্লয়েড পর্যায়ে বলতে বোঝানো হয় কোন জায়গাতে যদি ডাবল লেয়ারের ক্রোমোজোম থাকে সেই কোষকে আমরা বলি ডিপ্লয়েড। এরা গাছ, তোমরা সবাই জানো গাছ কোথায় বেশিরভাগ কই থাকে? গাছ তো স্থলে থাকে।
তবে অসংখ্য জলজ আছে। যেমন এক্সাম্পল কি, কচুরিপানা, এদের যৌন জনন হয় অ্যানাইসোগামাস প্রক্রিয়ায়। এখন অনেকে প্রশ্ন করে অ্যানাইসোগামাস মানে কি? মনে রাখতে হবে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা যদি ভিন্ন ধরনের হয়, মনে করো শুক্রাণুটা অনেক বড় হলো, ডিম্বাণুটা ছোট হলো, তাহলে এই যে ডিফারেন্ট টাইপ, এই ডিফারেন্ট টাইপ হলে তখন তাকে আমরা বলি অ্যানাইসোগামাস। যদি একই টাইপসের হয়, একই টাইপ বলতে কেমন, মনে করো শুক্রাণুটা যতটুকু, ডিম্বাণুটা ততটুকু, একই রকম শেপ, তখন তাকে আমরা সেই টার্মের নাম কি বলবো? সেই টার্মের নাম আমরা বলবো আইসোগ্যামাস। আইসোগ্যামাস। তাহলে আমরা একটা বলতেছি অ্যানাইসোগামাস, আরটার নাম হচ্ছে আইসোগামাস। আচ্ছা, এখানে লেখা আছে কিন্তু অ্যানাইসোগামাসের মধ্যে আকার, আকৃতি, শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মীয় দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটা আছে, তোমাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি ভালো করে অ্যাটেনশন দেওয়ার জন্য, যে এইখান থেকে শুরু করে আমি এখন যে লাইনটা আমি তোমাদের বোর্ডের সামনে নিয়ে আসার চেষ্টা করবো একটু বড় করে বোঝানোর জন্য, সেটা হচ্ছে এই লাইনটা, এটা আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম, এই লাইনটা সম্পূর্ণই ভুল আছে। এটার এক্সপ্লেনেশন হবে, এরা দুই রকম উদ্ভিদ হইতে পারে, একটা পুরুষ উদ্ভিদ, একটা স্ত্রী উদ্ভিদ। যেমন সাইকাস উদ্ভিদ পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ। যদি স্ত্রী উদ্ভিদ হয় এদেরকে আমরা বলি আর্কিগোনিয়াম, আর যদি পুরুষ উদ্ভিদ হয় এদেরকে আমরা বলি অ্যানথেরিডিয়াম। তাহলে এই লাইনটা টোটালি ভুল বইয়ের মধ্যে। তাহলে আমরা এই পয়েন্টের ভাবে আমরা লিখব যে প্ল্যান্টটি দুই ধরনের হয়, পুরুষ উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ। পুরুষ উদ্ভিদকে আমরা বলি অ্যানথেরিডিয়াম। যদিও এই বানানটা নাই, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা পরবর্তীতে খাতায় তুলে নিতে পারবা। পুরুষ উদ্ভিদ যেটা, সেটাকে আমরা বলি অ্যানথেরিডিয়াম। অ্যানথেরিডিয়াম। আর স্ত্রী উদ্ভিদ যদি হয় সেটাকে আমরা বলতেছি আর্কিগোনিয়াম। বানানটা একটু জুম করে দেখে নিবা। মানে প্ল্যান্টিং দুই রকম হয়, একটা পুরুষ উদ্ভিদ হতে পারে, একটা স্ত্রী উদ্ভিদ হতে পারে। যদি উদ্ভিদটা পুরুষ হয় তখন তাদেরকে আমরা নাম দিছি অ্যানথেরিডিয়াম, আর স্ত্রী হলে তখন তার নাম দিছি আমরা আর্কিগোনিয়াম। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরা সপুষ্পক, মানে কি এদের ফুল এবং ফল হয়। আচ্ছা, আসি প্ল্যান্টিং। এই যে উদ্ভিদ জগৎটা আছে, উদ্ভিদ জগৎটাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে ট্র্যাকিওফাইটা। ব্রায়োফাইটা বলতে সাধারণত বোঝাতেছে পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ, অর্থাৎ এদের মধ্যে কোনো পানি সংবহন তন্ত্র নাই। এরকম উদ্ভিদের নাম কি? মশ বর্গীয় উদ্ভিদ। আর বাকিগুলো হচ্ছে তাদের মধ্যে পানি সংবহন তন্ত্র আছে। ওই যে একটু আগে আমরা বলছিলাম যে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, মানে জাইলেম এবং ফ্লোয়েম আছে। এরকম উদ্ভিদের নাম কি বলছে? ফার্মপ্রণিক উদ্ভিদ, নগ্নভোজী উদ্ভিদ, আবৃতভোজী উদ্ভিদ। এগুলো আসলে আমরা ডিটেইলস আলোচনা এখানে আমরা করব না, কারণ আমাদের পরে আমরা এই চ্যাপ্টারগুলোতে আমরা যাওয়ার পর আমরা ফার্ম কি, নগ্নভোজী কি, আবৃতভোজী কি, এগুলো আমরা আলোচনা করব। আপাতত জাস্ট হালকা একটু আমি বলে দিই আপনাদেরকে যে যদি নগ্নভোজী উদ্ভিদ হয় তাহলে বীজটা ওপেন অবস্থায় থাকবে, আবৃতভোজী হলে বীজটা বদ্ধ অবস্থায় থাকবে। এই ডিটেইলস এইখানে আমাদের আলোচনা করার এটা টপিকস না, এটা আমরা পরে আলোচনা করব। এরপর আমরা আসি অ্যানিমিলিয়া। তো অ্যানিমিলিয়া মানে সবাই জানেন যে অ্যানিমিলিয়া মানে হচ্ছে প্রাণী। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে একটা জটিল ব্যাপার আছে, সব প্রাণী কিন্তু অ্যানিমিলিয়ার মধ্যে পড়বে না। যেমন আমরা একটু আগে পড়ে আসলাম অ্যামিবা, অ্যামিবা কিন্তু একটা প্রাণী, বাট সেটা একটা প্রোটোজোয়া। এই জন্য বলছি অ্যানিমিলিয়ার এক্সাম্পলের মধ্যে লেখা আছে, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনি প্রোটোজোয়াকে আপনি আনতে পারবেন না। বলছে প্রোটোজোয়া বাদ দিয়ে যত প্রাণী আছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী সবগুলাই কিন্তু যায় সেটা পড়বে কার মধ্যে? অ্যানিমিলিয়ার মধ্যে। আমি আবারও বলছি অ্যানিমিলিয়ার মধ্যে প্রোটোজোয়া জিনিসটা পড়বে না। শুরুতে এবার আমরা আসি, বলা হয় এরা নিউক্লিয়াস বিশিষ্ট। আমরা সবাই জানি বহুকোষী প্রাণী, অবশ্যই বহুকোষ আছে। এদের কোষপ্রাচীর এদের কোনো জড় কোষপ্রাচীর নাই। এটা কিন্তু একদম একটা ফান্ডামেন্টাল কোশ্চেন যে অ্যানিমিলিয়ার কোষপ্রাচীর থাকবে না, কারণ উদ্ভিদ কোষ হলে সেখানে কোষপ্রাচীর থাকে। আর এদের প্লাস্টিক নাই, সিম্পল কথা বলছে, প্লাস্টিক না থাকলে এদের কোষ গহ্বর নাই। তিনটা জিনিস বেসিক স্ট্রাকচার, আমি ক্লাসে একদম স্টার্টিং এ বলছিলাম যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে উদ্ভিদের তিনটা জিনিস থাকবে, কোষপ্রাচীর, প্লাস্টিক এবং কোষ গহ্বর। এই তিনটা জিনিসই প্রাণীতে নাই, সিম্পল কথা। প্লাস্টিক না থাকে না হেটারোট্রপিক। হেটারোট্রপিক মানে তো আমরা সবাই বুঝি আমাদের দেহে খাদ্য তৈরি হয় না, আমরা খাদ্য উদ্ভিদ থেকে পাই, অর্থাৎ আমরা পরভোজী। এখানে অনেকে কিন্তু লেখার সময় ভুল লেখে, বলে পরজীবী। নো, আমরা পরভোজী, নট পরজীবী। ফাইন্ড ইট।
এবার আমরা আসবো খাদ্য গলদকরণ করে, মানে খাদ্যটা গিলে খায়। দেহে জটিল টিস্যু আছে। এখন অনেকে প্রশ্ন করে জটিল টিস্যু এই কথার মানে আবার কি? খুব সহজ, আপনি আমার দিকে তাকালে বুঝতে পারবেন। আমার হাতের দিকে একরকম টিস্যু, এইদিকে একরকম টিস্যু, গালের এইদিকে একরকম টিস্যু, গালের ভিতরে একরকম টিস্যু, কপালের এখানে একরকম টিস্যু, মাথার স্ক্যাল্পে একরকম টিস্যু। তাহলে আমাদের একটা জায়গায় জিহ্বার উপর লেয়ার একরকম টিস্যু, জিহ্বার নিচের লেয়ার একরকম টিস্যু। তার মানে আমাদের দেহে একটা জায়গায় এক রকম টিস্যু, এই জন্য নাম দিছে কি জটিল টিস্যু বিদ্যমান। প্রধানত বংশবিদ্যার কোন প্রক্রিয়ায়? যৌনজনন প্রক্রিয়ায়। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং প্রাণী, স্ত্রী প্রাণী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। এইটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের যে দেহটা, এই দেহটা ডিপ্লয়েড। এই দেহ থেকে বয়ঃসন্ধিকালীন সময় তৈরি হবে, ছেলেদের দেহ হলে শুক্রাণু তৈরি হবে, মেয়েদের দেহ হলে তৈরি হবে ডিম্বাণু। তাহলে মূল যে দেহটা ডিপ্লয়েড সিচুয়েশন। এখান থেকে যখন শুক্রাণু তৈরি হবে, শুক্রাণু হ্যাপ্লয়েড সিচুয়েশন। তাহলে দেহটা ডিপ্লয়েড, যা তৈরি হয়েছে শুক্রাণু তা হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু যখন মিলে তখন আবার কি হয়? ডিপ্লয়েড একটা জাইগোটের তৈরি হয়, সেখান থেকে পরবর্তীতে প্রাণী তৈরি হয়। এই জন্য বলা হয়েছে পরিণত ডিপ্লয়েড পুরুষ। আমরা ডিপ্লয়েড, স্ত্রী মানুষ পরিণত ডিপ্লয়েড, সেখান থেকে তৈরি হয়, স্ত্রীদের দেহ থেকে তৈরি হয় ডিম্বাণু, সেটা হ্যাপ্লয়েড। পুরুষের দেহ থেকে তৈরি হয় শুক্রাণু, সেটা হ্যাপ্লয়েড। সেই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলে তখন তৈরি হবে জাইগোট। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন পুরুষ মানুষ টুয়েন, স্ত্রী মানুষ টুয়েন, সেখান থেকে তৈরি হবে শুক্রাণু পুরুষের দেহ থেকে এন, স্ত্রী মানুষের দেহ থেকে তৈরি হবে ডিম্বাণু এন। এই এন এবং এন যখন মিলবে তখন তৈরি হবে টুয়েন। তাহলে আমরা টুয়েন ডিপ্লয়েড, যা তৈরি হবে শুক্রাণু এন, স্ত্রীদের দেহ টুয়েন, যা তৈরি হবে ডিম্বাণু এটা কি এন। একসাথে যখন মিশবে তখন তৈরি হবে জাইগোট। এই জন্য এই কথাটা বলছে যে পরিণত পুরুষ ডিপ্লয়েড এবং স্ত্রী প্রাণীদের জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। গ্যামেটটা কি? হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। এরা যখন আবার যায় সাথে মিলবে তখন ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। সবাই প্রশ্ন করে, স্যার ভ্রূণীয় স্তর বলতে আপনি কি বুঝেন? ভ্রূণীয় স্তর বলতে বোঝায় যে আমরা জাইগোটটা যখন ডেভেলপমেন্ট শুরু হয় জাইগোটের, তখন সেই জাইগোটের 3টে লেয়ার থাকে। বাইরের লেয়ার, ভিতরের লেয়ার, মাঝের লেয়ার। সেই 3টে লেয়ার যখন থাকে, আমরা সর্ববাহিরের যে লেয়ার থাকে সেটাকে আমরা বলি এক্টোডার্ম, এর মাঝখানে যে লেয়ার থাকে সেটাকে আমরা বলি মেজোডার্ম, একদম ভিতরে যে লেয়ার থাকে সেটার নাম বলি আমরা এন্ডোডার্ম। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্মানোর সময় 3টে লেয়ার ছিল। মাতৃগর্ভে যখন ছিলাম এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, এই 3টে লেয়ারকে আমরা বলি ভ্রূণীয় স্তর। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসের একটা সারাংশ বুঝতে পারলাম যে পৃথিবীতে সমস্ত যে জীবজগৎ আছে এদেরকে প্রথমে দুইটা সুপার কিংডমে ভাগ করছিল। ওনার নাম ছিল মার্গুলিস, এবং পরবর্তীতে হুইটটেকার এসে বলল যে সুপার কিংডমকে আপনি আরো সুন্দরভাবে ভাগ করতে পারেন, এদেরকে আপনি রাজ্যে ভাগ করেন। রাজ্য ছিল 5টা। এরপরে সেরা আরো দুজন বিজ্ঞানী, এখানে আপনারা নাম দেখলে বুঝতে পারবেন, লেখা আছে আপনাদের বইয়ের মধ্যে, টমাস ক্যাভলিয়ার স্মিথ। উনি কি করলো? উনি বললো যে জীবজগৎকে আপনি প্রথমে দুটো ভাগে ভাগ করেন। একটা নাম উনি দিলেন প্রোটোজোয়া, আর নাম দিলেন উনি ক্রোমিস্টা। প্রথমে এই দুইটা শাখা উনি ভাগ করলেন। ভাগ করার পরে এবং উনি মনেরা যে রাজ্যটা আছে উনি এটাকে বললেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সে পুনর্নাম করলেন। অর্থাৎ তাহলে প্রশ্ন পরীক্ষা আসতে পারে মনেরা রাজ্যের অপর নাম কি? ব্যাকটেরিয়া। মনে রাখেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি ভাগে ভাগ করলেন। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন, প্রথমে ফার্স্টে আমাদের এক নম্বরে ছিল মনেরা, 2 নম্বরে ছিল প্রোটিস্টা, 3 নম্বরে ছিল ফানজাই, 4 নম্বরে প্লান্টি, 5 নম্বরে অ্যানিমেলিয়া। উনি তারপরে কি করলো, যেটা আমাদের প্রোটিস্টা যেটা আছে ওইটার উনি দুটো ভাগে ভাগ করে দিল। একটার নাম দিল প্রোটোজোয়া আর একটার নাম দিল ক্রোমিস্টা। তাহলে রাজ্য সর্বমোট কয়টা হয়ে গেল? 6টা। আচ্ছা, নেক্সট আমরা আসবো শ্রেণীবিন্যাসের ধাপ। এই শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে আপনারা আগে থেকে জানেন যে প্রাণীদেরকে ভাগ করতে হলে এখানে 7টা ধাপ দিছে। প্রথমে বলা হয়েছে রাজ্য, তারপরে পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, তারপরে প্রজাতি। এই যে ভাগগুলো, এই ভাগগুলোকে আমরা বলি নেস্টেড হায়ারার্কি। তো পরীক্ষার সময় অনেক সময় সংজ্ঞা আসে যে নেস্টেড হায়ারার্কি বলতে আপনি কি বোঝেন? প্রাণী জগতের এই যে ভাগগুলো আছে এই ভাগগুলোকে আমরা যে 7টা ধাপে ভাগ করছি এই ভাগের নামই নেস্টেড হায়ারার্কি। এরপরে আমরা যদি যাই, আমরা পরে যদি খেয়াল করে দেখি যে মানুষের যে শ্রেণীবিন্যাসটা আছে, এই আমি যে একটু আগে আপনাদেরকে বলছিলাম নেস্টেড হায়ারার্কি, এখানে কিন্তু টার্মটা দেওয়া আছে। এই মানুষের যে শ্রেণীবিন্যাস আছে, মানুষকে আমরা বলি অ্যানিমেলিয়া। মানুষের পর্বের নাম হয় কর্ডেরা, ক্লাসের নাম হয় মামালিয়া, অর্ডারের নাম হয় প্রাইমেট, গোত্রের নাম হয় হোমিনিডি। ওয়ান্স এগেইন, গোত্রের নাম হয় হোমিনিডি। এরপর আমরা আসবো গণ নাম হয় হোমো, আর প্রজাতির নাম হয় হোমো স্যাপিয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে, এটা ভাইঙ্গা প্রশ্ন আসতে পারে
আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আপনি অ্যানিমিলিয়া কেন বলছেন, মানুষকে আপনি অ্যানিমিলিয়া কেন বলছেন, কারণ কি? কারণ হচ্ছে এরা শুক্রাণুর কোষ বিশিষ্ট, এরা বহুকোষী, এরা পরভোজী, জটিল টিস্যু আছে। মানুষকে আপনি কর্ডাটা কেন বলছেন? কর্ডাটা বলছেন জীবনের কোন এক পর্যায়ে নটোকর্ড থাকে। অনেকে প্রশ্ন করতে পারেন নটোকর্ড মানে কি? আমরা আমাদের এই পিছনের ঘাড়ের এখান থেকে শুরু করে কোমর পর্যন্ত লম্বা যে অংশটা আছে এটাকে আমরা মেরুদণ্ড বলি। এই মেরুদণ্ডটা পার্ট 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 করা হয়ে গেছে। এখন মেরুদণ্ডের এখানে 26টা হাড় আছে, কিন্তু আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন 26টা হাড় ছিল না, ছিল লম্বা একটা টিউব। যখন টিউব থাকে তখন তার নাম হয় নটোকর্ড, টিউব যখন ভাগ হয়ে যায় তখন তার নাম হয় মেরুদণ্ড। এই জায়গাটুকু ভালো করে অ্যাটেনশন দিবেন, সবাই বলছে যেটা মাত্র আমি ব্যাখ্যা করলাম। মামালিয়া কেন বলা হয়? কারণ আমরা সবাই মাতৃদুগ্ধ পান করে বড় হয়েছি এবং আমাদের দেহে লোম এবং চুল দ্বারা দেহটা আবৃত। প্রাইমেটস কেন বলা হয়? খেয়াল করে দেখেন, আমি কলমটাকে আমি আঁকড়ে ধরতে পারছি, আমি গাছের ডালকে আঁকড়ে ধরতে পারি, বানরও কিন্তু গাছের ডালকে আঁকড়ে ধরতে পারে। যারা গাছের ডালপালাকে আঁকড়ে ধরতে পারে, কোনো কিছুকে গ্র্যাবিং করতে পারে, এদের আমরা নাম দিয়েছি প্রাইমেট। আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। ঘ্রাণ থেকে দৃষ্টি বেশি উন্নত মানে কি? মনে করেন আমার থেকে 2 বাড়ি পরে বা 3 বাড়ি পরে বা 100 মিটার পরে আমি দেখতেছি একটা পিঠা বানাচ্ছে, আমি কিন্তু দেখে বলতেছি সেখানে পিঠা বানাচ্ছে, ওটার ঘ্রাণকে আমি পাবো? পাবো না। সুতরাং আমার ঘ্রাণ থেকে আমার দৃষ্টিটা বেশি প্রখর আমাদের। এরপর আসেন, দেখেন লেখা আছে হোমো। হোমো কেন বলা হয়েছে? আমাদের দেহের অনুপাতে আমাদের মাথাটা অনেক বড় এবং আমরা খাড়া 2 পায়ে হাঁটতে পারি। ম্যাক্সিমাম প্রাণী কিন্তু খাড়া 2 পায়ে হাঁটতে পারে না। হ্যাঁ, আপনি বলতে পারেন বানর বা শিম্পাঞ্জি পারে, ওদেরও কিন্তু হোমো বলা হবে। এবং আমাদের মাথাটা, আমাদের বডির যে মাথাটা আছে, এই মাথার মতো বড় কোনো অঙ্গ আমাদের শরীরে আর নাই। আমাদের লিভার বলেন, আমাদের হার্ট বলেন, আমাদের কিডনি বলেন, আমাদের ফুসফুস বলেন, এত বড় অঙ্গ, মাথার থেকে বড় কোনো অঙ্গ আমাদের শরীরের মধ্যে নাই। আমাদের হোমো স্যাপিয়েন্স কেন বলা হয়েছে? কারণ চওড়া এবং খাড়া কপাল আছে, খুলির হাড় গণের অন্য গণের তুলনায় অনেক পাতলা। আমাদের যে ব্রেনের যে কাভারিংসটা আছে, আমরা যেটাকে খুলি বলি, সেটা অনেক পাতলা, এই জন্য নাম দেওয়া হয়েছে কি হোমো স্যাপিয়েন্স। তাহলে আমি আপনাকে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্রশ্ন করতে পারি। যে ব্যাখ্যাগুলো দিলাম, ব্যাখ্যাগুলো কয়েকবার আপনি শুনবেন। এরপর আসেন, প্রায় আমাদের চ্যাপ্টার শেষের দিকে আমরা চলে আসছি, যে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই দ্বিপদ নামকরণের মধ্যে আপনারা সবাই জানেন যে মানুষের যে বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এখানে 2টা অংশ আছে, একটা গণ আর একটা প্রজাতি। আপনি ভালো করে খেয়াল করে দেখতে বুঝতে পারবেন যে এই যে আমি যে বলতেছি যে হোমো যেটা অংশ, এই হোমো যে অংশটা, এই অংশটা কিন্তু যদি খেয়াল করে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু 2টা অংশ আছে। হোমো স্যাপিয়েন্স, হোমো অংশটা কিন্তু প্রথম অক্ষরটা ক্যাপিটাল, পরেরটা কিন্তু স্মল লেটারের। আমরা যখন হাতে লিখবো, হাতে লেখার সময় আলাদা আলাদা এরকম দাগ টানতে হবে। এবং এই যদি আমরা দাগ না টানি, আমরা ইটালিক অক্ষরের মতো ডান দিকে একটু বেশি বাঁকা করে লিখবো। এখানে 2টা শব্দ আছে, একটা হোমো আর একটা স্যাপিয়েন্স। এখানে একটা আছে নাউন আর একটা অ্যাডজেক্টিভ। এখন নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা? প্রথম অক্ষর যেটা, এটা হচ্ছে নাউন, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এখানে একটা বিশেষ্য পদ আর একটা বিশেষণ পদ, এই 2টা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এখানে অনেকগুলো নামকরণের অনেকগুলো নিয়ম দেওয়া আছে। সাধারণত আমাদের এখানে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে 8টা নিয়ম দেওয়া আছে। এখানে 1 নম্বর নিয়ম দেওয়া আছে, নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে। নামকরণ হতে হবে ল্যাটিন ভাষায়, ল্যাটিন অক্ষরের মতো করে উপস্থাপন করতে হবে। আর বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকবে। প্রথম অংশটা আমরা বলছি গণ, দ্বিতীয় অংশটা আমরা বলছি কি প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে, ইউনিক। অর্থাৎ প্রত্যেকটা নাম ইউনিক হতে হবে। আপনি যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের যে একটা নাম আছে ইউনিক, ওইটা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন আমার নাম রিপন, এই নাম কিন্তু বাংলাদেশের অনেকেরই আছে, সুতরাং এটা ইউনিক নাম না। কিন্তু বৈজ্ঞানিক নাম কি হতে হবে? ইউনিক। আপনি এখানে যে নামে রাখবে, আমেরিকাতেও একই নামে রাখবে। এবার আসে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ, প্রথম অক্ষর বড় হাতের হবে এবং বাকি অক্ষরগুলো কি হবে? ছোট হাতের হবে। এটা কিন্তু আপনারা জানেন, এটা একটা নরমাল কথা। এবার আসেন নেক্সট, আমাদের চ্যাপ্টার প্রায় শেষ। এবার আমরা আসবো যে এখানে বলা হয়েছে পরের যে নিয়মটা, যে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে হতে হবে। যেমন ইটালিক অক্ষর বলতে বোঝায় লেখাটা ডান দিকে একটু বেশি বাঁকা। মনে করেন এরকম লিখলাম, আমার নামটা লিখলাম এরকম RIPON, একটু ডান দিকে বেশি বাঁকা করে লিখতে হবে। আর আপনি এরকম ডান দিকে বাঁকা করে না লিখলে আপনি অন্যভাবে লিখতে পারেন। যদি আপনি নিজে হাতে সোজা করে লেখেন, তাহলে অবশ্যই নামের নিচে আন্ডারলাইন করতে হবে। এই দেখেন রিপন, এই যে বিশ্বাস, কিন্তু এইটা কিন্তু আসলে কোনো বৈজ্ঞানিক নাম না। এখানে আমার যদি বলেছে, এখানে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি অক্ষরটা হবে ছোট হাতের, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা সর্বদা ইটালিক অক্ষর লিখতে হবে। হাতে লেখার সময় যদি আমরা হাতে লিখি, তাহলে অবশ্যই নামের নিচে আলাদা আলাদা কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। যদি কয়েকজন বিজ্ঞানী একই নাম দেয়, তাহলে সবার আগে যে নামটা দিছে তার নামটা প্রাধান্য পাবে, বাকি নামগুলো বাদ।
আরেকটা নিয়ম আছে, মনে করেন হোমো স্যাপিয়েন্স, এই নামটা কে দিছে? লিনিয়াস। তো দিছে লিনিয়াসের নামের প্রথম অক্ষর এল শর্ট ফর্মে লিখতে হবে, এবং উনি কত সালে দিছে? 1758 সালে দিছে। তবে আমরা বাংলাদেশী হিসেবে আমরা লিনিয়াসের নাম এবং সাল এটা আমরা লিখি না, কোথাও দরকার নাই, আমরা শুধুমাত্র নামটাই লিখি। এটা আমরা জাস্ট নিয়মের মধ্যে আমরা রাখতে দিছি, আসলে বাস্তবতা আমরা দরকার নাই। এখানে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, আমি একবার করে শুধু পড়ব। প্রথমে ধানের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে অরাইজা স্যাটাইভা, উচ্চারণের জন্য বলতেছি। পাটের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে কর্করাস ক্যাপসুলারিস, আমের বৈজ্ঞানিক নাম ম্যাগনিফেরা ইন্ডিকা, কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস, শাপলার বৈজ্ঞানিক নাম নিম্পিয়া নাউকেলি, জবার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইলেন্সিস, কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম ভিব্রিও কলেরি, ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম প্লাজমোডিয়াম ভাইরাস, আরশোলার বৈজ্ঞানিক নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা, মৌমাছির বৈজ্ঞানিক নাম অ্যাপিস ইন্ডিকা, ইলিশের বৈজ্ঞানিক নাম ট্যানিওলোসা ইলিশা, কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম, এখানে দুইটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। ফার্স্টটার নাম দুত্তাফিরিনাস মেলানোস্টিকটাস। ওয়ান্স अगेन দুত্তাফিরিনাস মেলানোস্টিকটাস, আমি আবারও বলছি দুত্তাফিরিনাস মেলানোস্টিকটাস, অথবা কেউ কেউ বলে বুফো মেলানোস্টিকটাস। দোয়েলের বৈজ্ঞানিক নাম কপসাইকাস সেউলারিস, রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে স্যার সবগুলো বৈজ্ঞানিক নাম এখানে পরীক্ষায় লাগবে? যেগুলো বেশি আসে সেগুলোর নামটা বলে দিচ্ছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে মনে রাখবেন আপনি শাপলার বৈজ্ঞানিক নাম, কাঁঠালের বৈজ্ঞানিক নাম, কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, দোয়েলের বৈজ্ঞানিক নাম, মানুষের বৈজ্ঞানিক নাম। এইগুলো পরীক্ষায় বেশি আসে, বাকিগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে না। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের A to Z ক্লাস। আমি আপনাদের সবাইকে বলছি এই ক্লাসটা আমি ইউটিউবে ছাড়বো, এবং এই ক্লাসটার উপরে আপনাদের আগামী শুক্রবার দিন পরীক্ষা হবে, এবং পরীক্ষার পূর্ণ মান থাকবে 30, এমসিকিউতে 30 নাম্বার থাকবে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের গিফট থাকবে। পরীক্ষাটি নবম দশম শ্রেণীর দুইটি ব্যাচে পরীক্ষা হবে। এই জন্য সবাইকে বলবো বিনীতভাবে পুরো ভিডিওটি ফার্স্ট ক্লাস ভালো মতো দেখবেন। ভিডিওর মাঝখানে আমার কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার সাথে অফিসে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।